গল্প শোনার আগে একটা কথা বলি। আজ কি আপনার মনটা বড্ড ক্লান্ত? হয়তো অফিসের প্রবল চাপ, সংসারের হাজারো টানাপড়েন, কিংবা এমন কোনো না বলা দুঃখ যা আপনি দিনের পর দিন মুখ বুজে সহ্য করে আসছেন। বুকের ভেতরটা যদি আজ বড্ড ভারী লাগে, তবে এই গল্পটা আপনার জন্যই। ধরুন গোটা পৃথিবী আপনাকে বলছে, যার জন্য আপনি পথের দিকে চেয়ে আছেন সে আর কোনো দিন ফিরবে না। তবু কি আপনি রোজ রাতে তার কাছে ছুটে যাবেন? কলকাতার রাজারহাটে সেদিনের সন্ধেটা ছিল অন্যরকম। টানা বৃষ্টিতে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের চারপাশের মাটি গলে থকথকে কাদায় পরিণত হয়েছে। নন্দিনী তার সস্তা সুতির শাড়ির আঁচলটা বুকে চেপে ধরে সাবধানে পা ফেলছিল। আকাশ ভাঙা বৃষ্টি শুধু যে তাকে ভেজাচ্ছিল তা নয়, যেন শরীরের শেষ বিন্দুর ক্লান্তিটুকুও ধুয়ে বের করে আনতে চাইছিল। চটিজোড়া কাদায় ভারী হয়ে গেছে। হাতে ধরা টিফিন কৌটোয় সকালের পড়ে থাকা দুটো শুকনো রুটি। সারাদিন ওই নির্মীয়মান বহুতলের সিঁড়ি ঘষেছে সে, সিমেন্টের বস্তা টেনেছে। শরীর আর পারছিল না, কিন্তু পা থামানোর কোনো উপায় নেই। কারণ নন্দিনীর কাছে কাজ শেষ হওয়া মানেই দিনের শেষ নয়। আসল লড়াইটা শুরু হয় এরপর, সল্ট লেকের ওই পুরনো নার্সিংহোমটার দিকে, যেখানে গত ৫ বছর ধরে একটা সাদা বিছানায় নিথর হয়ে পড়ে আছে সৌম্য। ডাক্তাররা অনেক আগেই হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু নন্দিনীর রুটিনের কোনো বদল হয়নি। সে রোজ যায়। নন্দিনীর বাঁ হাতের আঙুলে একটা রূপলি রমের আংটি, যার মাঝখানের নীল পাথরটা অনেক আগেই খসে পড়েছে। সৌম্য এটা গড়িয়াহাটের মোড় থেকে কিনে দিয়েছিল, ওই ভয়াবহ দুর্ঘটনার ঠিক কয়েকদিন আগে। আশেপাশের মানুষজন বলতো সস্তার জিনিস বেশিদিন টেকে না, ভেঙে যায়। কিন্তু নন্দিনী মনে মনে বিশ্বাস করত কিছু সম্পর্ক হয়তো কাচের মতোই ভঙ্গুর হয়, কিন্তু বুকে আগলে রাখলে চরম ঝড়ের রাতেও তা টিকে থাকে। বৃষ্টির দাপট আরও বাড়ল। দূরে কোথাও একটা মন্দিরের কাসর ঘণ্টা বাজছে। নন্দিনী ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সৌম্য, আমি আসছি, তুই শুনতে পাচ্ছিস তো? সে রাতে নন্দিনী সত্যিই সৌম্যর পাশে গিয়ে বসেছিল। ভেজা পোশাকে, কাঁপতে থাকা হাতে সে সৌম্যর বরফের মতো ঠান্ডা হাতটা ধরে ঘণ্টার পর ঘণ্টা বসেছিল। সারাদিনের জমানো কথাগুলো অনর্গল বলে যাচ্ছিল, ঠিক যেন সৌম্য রোজকার মতোই মন দিয়ে শুনছে। ভোরবেলা যখন সিস্টার কল্যাণী এসে তাকে ডাকলেন, তখন জানালার বাইরে ভোরের আলো ফুটেছে। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল নন্দিনী। তাড়াহুড়ো করে বেসিনের জলে মুখ ধুয়ে না খেয়েই আবার সেই রাজারহাটে সাইটের দিকে ছুটল। সেখানে তখন সিমেন্টের ধুলো আর লোহার রডের গন্ধ বাতাসে ভাসছে। অন্যান্য মজুররা চায়ের ভাড় হাতে জটলা করছে। নন্দিনী চুপচাপ নিজের কোদাল আর ঝুড়িটা তুলে নিল। পিঠে ব্যথার তীব্র কামড়, কিন্তু মুখে সেই অদ্ভুত প্রশান্তি যা কেবল চরম বাধ্যবাধকতা থেকেই জন্ম নেয়। হঠাৎ পেছন থেকে রতনের গলা শোনা গেল, কি গো নন্দিনীদি, আজও সোজা হাসপাতাল থেকে ডিউটিতে? ৫টা বছর কেটে গেল, ভগবানও নির্ঘাত ভাবে মেয়েটা এত জেদি কেন? মরা গাছে কি আর ফুল ফোটে? জটলার মধ্যে থেকে কয়েকজন হো হো করে হেসে উঠল। নন্দিনী ঘাড় ঘোরাল না, হাতের কোদালটা আরও শক্ত করে চেপে ধরে মাটি কোপাতে লাগল। কিন্তু রতন থামার পাত্র নয়। তার নজর গেল নন্দিনীর হাতের ওই বিবর্ণ আংটিটার দিকে। ওই আংটিটাই তো তোমার সেই কুম্ভকর্ণ বর দিয়েছিল, তাই না? আরে দিদি, সস্তার লোহা লক্কর এত আগলে রেখে কি লাভ? খাঁটি সোনা হলেও না হয় বেচে হাসপাতালের বিল মেটানো যেত। এবার নন্দিনীর হাত থেমে গেল। চারপাশের হাসির আওয়াজটাও কেমন যেন থমকে গেছে। সে ধীরে ধীরে মাথা তুলল। চোখে কোনো রাগ নেই, বরং এমন এক গভীর ক্লান্তি যা সামনের মানুষটাকে ভেতর থেকে লজ্জিত করে দেয়। খুব শান্ত গলায় সে বলল, রতন, পৃথিবীর সব কিছু বিক্রি করার জন্য তৈরি হয়নি রে। কিছু জিনিস মানুষ আঁকড়ে ধরে রাখে, শুধু এটা মনে রাখার জন্য যে সে ঠিক কোন প্রতিশ্রুতিটার জোরে আজও বেঁচে আছে। রতন একটু থতমত খেয়েও মুখে হাসি ফুটিয়ে বলল, প্রতিশ্রুতি দিয়ে পেট ভরে না দিদি, পেট চলে টাকায়। কথাটার মধ্যে একটা নির্মম সত্যি লুকিয়েছিল বলেই হয়তো বড্ড বেশি বিঁধল। নন্দিনী আর কোনো কথা বাড়াল না। সে ইটের টুকরো বোঝাই ভারী ঝুড়িটা তোলার জন্য নিচু হতেই একটা শক্তপোক্ত হাত এগিয়ে এসে ঝুড়িটা তার হাত থেকে তুলে নিল। ভবতোষ কাকু।
বয়স ৬০-এর কোঠায় হলেও গলার জোর আর শরীরের কাঠামো আজও অটুট। ঝুড়িটা মাটিতে নামিয়ে রেখে ভবতোষ কড়া চোখে রতনের দিকে তাকাল। তোর ইয়ার্কি মারা শেষ হয়েছে? রতন আমতা আমতা করে বলল, কাকু, আমি তো এমনিই বলছিলাম। মানুষের আসল রূপ তখনই বোঝা যায়, ভবতোষ গম্ভীর গলায় বলল। কারোর খিদে, রোগ আর অপেক্ষাকে নিয়ে যারা হাসাহাসি করে তারা আর যাই হোক মানুষ নয়। তারপর সে নন্দিনীর দিকে ফিরে একটু নরম গলায় বলল, মা, তুই কি সত্যিই গত ৫ বছর ধরে রোজ যাস? নন্দিনী চোখ নামিয়ে নিল। হ্যাঁ কাকু, প্রথমে সবাই বলতো কয়েক মাসেই সব ঠিক হয়ে যাবে, তারপর বলল সময় লাগবে। এখন বলে আর কোনো আশা নেই। কিন্তু যার বুকের ধুকপুকানিটা আমি নিজের কানে শুনতে পাই, তাকে আমি মৃত বলে মেনে নেব কি করে? ভবতোষের চোখ দুটো ছলছল করে উঠল। সে বলল, বছর 10 আগে যখন মেশিনে আমার ডান হাতটা থেতলে গিয়েছিল, তখন আমার বউও ঠিক এমনিভাবেই আমার পাশে বসেছিল। সবাই বলেছিল আমি নাকি পরিবারের বোঝা, কিন্তু ওই মানুষটাই আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। ডাক্তার শুধু ওষুধ দেয় রে মা, কিন্তু বাঁচার আসল রসদ যোগায় কাছের মানুষগুলো। এই কথার পর পুরো সাইট নিস্তব্ধ হয়ে গেল। রতনের মাথা নিচু হয়ে গেছে ততক্ষণে। কেউ কেউ এদিক ওদিক তাকাচ্ছে। ভবতোষ কাকু পকেট থেকে কয়েকটা মুচড়ে যাওয়া ১০০-র নোট বের করে নন্দিনীর দিকে বাড়িয়ে দিল। নন্দিনী দুপা পিছিয়ে গিয়ে বলল, না কাকু, আমি তো ভিখিরি নই। ভবতোষ কড়া গলায় ধমক দিল, কে তোকে ভিখিরি বলল? এটা সাহায্য, আর বিপদে মানুষের সাহায্য নেওয়াটা কোনো দুর্বলতা নয় মা। একা একা সব বোঝা টানলেই সম্মান বাড়ে না, মাঝে মাঝে নিজের কষ্টের একটু ভাগ অন্যদেরও দিতে হয়। কথাটা শুনে একজন বয়স্কা মহিলা মজুর তার টিফিন বাক্স খুলে দুটো গরম আটার রুটি নন্দিনীর হাতে গুজে দিল। দারোয়ান চাচা তার পুরনো কালো ছাতাটা এগিয়ে দিল। কেউ দিল ৫০ টাকা, কেউ বা শুধু হাত জোড় করে বলল, ক্ষমা করে দিস দিদি, আমরা বুঝতে পারিনি। এত বছর ধরে শুধু অবজ্ঞা আর উপদেশ শোনা নন্দিনীর চোখ দুটো আজ অপমানে নয়, সম্মানে চলে ভরে উঠল। সে সাবধানে টাকাগুলো আঁচলে বেঁধে ছাতাটা নিয়ে কাজে ফিরে গেল। সন্ধে নামার মুখে যখন সাইটের কাজ শেষ, ঠিক তখনই নন্দিনীর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে ডাক্তার অরিন্দম। হাসপাতাল থেকে আসা প্রতিটি ফোন তার কাছে বুক কাঁপানো দুটো সম্ভাবনা নিয়ে আসে, হয় চূড়ান্ত আশা, নয়তো চরম ভয়। কাঁপা কাঁপা হাতে সে কলটা রিসিভ করল। ওপাশ থেকে ডাক্তারবাবুর গম্ভীর কিন্তু সামান্য উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, নন্দিনী, ঘাবড়াবেন না, সোমের জ্ঞান এখনও ফেরেনি ঠিকই, কিন্তু আজ আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। রাস্তার ধারের কাদা জলের মধ্যেই থমকে দাঁড়াল নন্দিনী। পাশ দিয়ে তীব্র হর্ন বাজিয়ে ছুটে যাওয়া লরির আওয়াজটাও যেন হঠাৎ করে মুছে গেল কান থেকে। অস্ফুট গলায় সে শুধু বলতে পারল, কি হয়েছে ডাক্তারবাবু? ও ডান হাতের দুটো আঙুল আজ নড়ে উঠেছে। শ্বাসপ্রশ্বাসের ছন্দটাও আগের চেয়ে স্বাভাবিক। চোখের মণিগুলো সামান্য রিয়্যাক্ট করছে। আমি আপনাকে মিথ্যে আশা দিতে চাই না, কিন্তু মেডিকেলি এটা একটা খুব ভালো লক্ষণ। ভালো লক্ষণ? শব্দ দুটো নন্দিনীর বুকের ভেতর জমে থাকা একটা বিশাল পাথর যেন এক ধাক্কায় সরিয়ে দিল। বন্ধ ঘরের দম বন্ধ করা অন্ধকারে কে যেন হঠাৎ করে একটা জানলা খুলে দিয়েছে। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, ও কি ফিরে আসবে? ডাক্তারবাবু একটু থেমে বললেন, এখনই বলা মুশকিল, লড়াইটা এখনও অনেক বাকি, তবে আজকের রাতটা খুব ক্রুশিয়াল, পারলে একটু তাড়াতাড়ি চলে আসুন। ফোনটা কাটার পর নন্দিনীর পা দুটো আপনা থেকেই বাবুঘাটের দিকে ঘুরে গেল। সে জানত দেরি করা যাবে না, কিন্তু এই মুহূর্তে তার এমন একজনের দরকার ছিল যে তাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাবে। ঘাটের সিঁড়িতে বসেছিলেন বয়স্ক পুরোহিত শিবনাথ ঠাকুর। নন্দিনীকে দেখেই তিনি বুঝতে পারলেন আজ মেয়েটার ভেতর কোনো বড় ঝড় উঠেছে। কিরে মা, কি হয়েছে? ঠাকুরমশাই, ডাক্তার বলেছে সৌমের শরীরে একটু সাড় ফিরেছে। আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি ভয় করছে, যদি আবার সব আগের মতো হয়ে যায়। গঙ্গার ঘোলা জলের দিকে তাকিয়ে শিবনাথ ঠাকুর শান্ত গলায় বললেন, ভয় পাওয়াটা খারাপ কিছু নয় মা, ভয় তো প্রমাণ করে যে তোর বুকের ভেতরের মানুষটা এখনও পাথর হয়ে যায়নি। প্রার্থনা মানেই ভগবানকে অর্ডার দেওয়া নয় রে মা, প্রার্থনা হলো সেই খুঁটি যা মানুষকে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও তিতো হতে দেয় না। তুই যদি 5 বছর পরেও মনের ভেতর এক ফোঁটা রাগ পুষে না রাখিস, তবে জানবি তোর প্রার্থনা বৃথা যায়নি। কথাগুলো শুনে নন্দিনীর মনে পড়ে গেল সেই দুর্গাপুজোর সপ্তমীর সন্ধেটার কথা।
সৌম্য হাসতে হাসতে বলেছিল, আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তুই আমার জন্য অপেক্ষা করবি তো? সে রাগ করে বলেছিল, ঝড় উঠলে কেউ প্রদীপ ফেলে দিয়ে পালায় না, 2 হাত দিয়ে আগলে রাখে। আজ সেই কথাটাই নতুন করে মনে জোর এনে দিল। নার্সিংহোমে পৌঁছতেই সিস্টার কল্যাণী একটা গরম চায়ের কাপ তার হাতে ধরিয়ে দিলেন। খেয়ে নাও ভাই, আজকের রাতটা অনেক লম্বা হবে। কাঁচের দরজার ওপাশে সৌম্য আগের মতোই শুয়ে আছে, স্থির, নিথর। কিন্তু আজ সেই নিস্তব্ধতার মধ্যে কোনো শূন্যতা নেই। আর কাঁচের ওপাশে অন্ধকারের এক অদ্ভুত ঘেরাটোপে বন্দী সৌম্য কিন্তু সবই শুনতে পাচ্ছিল। তার পৃথিবীটা বড্ড ধোঁয়াটে, ভারী। সব কথা পরিষ্কার না হলেও মেশিনের শব্দের ফাঁক দিয়ে একটা চেনা স্বর রোজ তার কাছে পৌঁছায়। সৌম্য, আজ কিন্তু বাজারে আলুর বড্ড দাম, তুই উঠলে একদিন ঠিক ইলিশ মাছ রাঁধব। এই ছোট ছোট সাধারণ কথাগুলোই সৌম্যকে ওই অনন্ত অন্ধকারের মাঝে হারিয়ে যেতে দেয়নি। সে চিৎকার করে বলতে চায়, আমি শুনছি নন্দিনী, আমি এখানেই আছি, শুধু ফেরার রাস্তাটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। তার স্মৃতির পাতায় শুধু একটাই ছবি জ্বলজ্বল করছে, গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে পরিয়ে দেওয়া সেই নীল পাথরের আংটি। সেই অনন্ত অন্ধকারের জগতেও সৌম্যের একটা নিজস্ব স্মৃতি ছিল। দুর্গাপুজোর ভাসানের সেই রাত। গঙ্গার ঘাট থেকে দূরে ঢাকের আওয়াজ ক্রমশ মিলিয়ে যাচ্ছিল। সৌম্য সেদিন মনে মনে ঠিক করে ফেলেছিল, আজ সব সত্যি বলে দেবে নন্দিনীকে। সে শুধু সাধারণ কোনো চাকরিজীবী ছেলে নয়, সে শহর কলকাতার নামজাদা সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। এই পরিচয়টা সে এতদিন সযত্নে লুকিয়ে রেখেছিল একটাই ভয়, মানুষ টাকার প্রেমে পড়ে, আসল মানুষটার নয়। কিন্তু নন্দিনী তো তার অতীত বা পরিচয় কিছুই না জেনে তাকে ভালোবেসেছিল। তারপরই সব স্মৃতি কেমন যেন ঝাপসা হয়ে যায়। তীব্র ব্রেকের আওয়াজ, মানুষের আর্তনাদ, আর তারপর এক অনন্ত অন্ধকার। ঋতু বদলেছে, বছর ঘুরেছে, কিন্তু নন্দিনীর গলাটা পাল্টায়নি। শুধু তাতে জমতে শুরু করেছিল এক রাশ ক্লান্তি। সৌম্য অনেক রাতে নন্দিনীর চাপা কান্নার আওয়াজ শুনেছে। মেয়েটা কখনো শব্দ করে কাঁদত না। হয়তো ভাবত, অসুস্থ মানুষের সামনে নিজের দুর্বলতা দেখানো ঠিক নয়। সেদিন বাবুঘাট থেকে ফিরে নন্দিনী যখন বলেছিল, আমি প্রদীপটা ফেলিনি সৌম্য, সেই কথাগুলো ওই ঘুটঘুটে অন্ধকারের মাঝে বিদ্যুতের মতো খেলে গিয়েছিল। সৌম্য প্রথমবারের মতো নিজের শরীরটাকে অনুভব করার চেষ্টা করল, যেন নিজেরই শরীর, অথচ বড্ড অচেনা, ভারী। সে প্রাণপণ শক্তিতে একটা আঙুল নাড়ানোর চেষ্টা করল। নার্সিংহোমের সেই নিস্তব্ধ রাতে সিস্টার কল্যাণী ওষুধের ট্রে হাতে পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার পা আটকে গেল। চোখের ভুল নয় তো? তিনি ঝুঁকে সৌম্যের ডান হাতটার দিকে তাকালেন। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর আবার সেই আঙুলটা খুব সামান্য কেঁপে উঠল। খুব সামান্য, কিন্তু একেবারে স্পষ্ট। কল্যাণীর নিঃশ্বাস আটকে এলো। পরমুহূর্তেই তিনি দরজার দিকে ছুটে গিয়ে চিৎকার করে উঠলেন, ডাক্তারবাবু, জলদি আসুন, পেশেন্ট রেসপন্স করছে। বাইরে বসে থাকা নন্দিনী চমকে উঠে দাঁড়াল। হাত থেকে চায়ের ভারটা প্রায় পড়েই যাচ্ছিল। সে টলমল পায়ে কাঁচের দরজাটার কাছে এগিয়ে এলো, কিন্তু ভেতরে ঢোকার সাহস পেল না। গত 5টা বছর ধরে যে মুহূর্তটার জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল, সেই মুহূর্তটা আজ চোখের সামনে। হঠাৎ করে এক অদ্ভুত ভয় তাকে গ্রাস করল। যদি এটা কোনো স্বপ্ন হয়, যদি আবার সব শেষ হয়ে যায়। কিন্তু দরজার ওপাশে সৌম্য আজ আর একা হাতড়ে বেড়াচ্ছিল না। সে ফেরার রাস্তার প্রথম দরজাটা খুঁজে পেয়েছিল। কল্যাণীর চিৎকারে করিডোরের সমস্ত স্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। ডাক্তার অরিন্দম প্রায় দৌড়ে ঘরে ঢুকলেন। তার পেছনে আরও 2জন নার্স এবং একজন জুনিয়র ডাক্তার। কাছের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নন্দিনীর হাত দুটো থরথর করে কাঁপছে, আর পা দুটো যেন মেঝের সাথে পেরিক দিয়ে গাঁথা। যে ছবিটা সে গত 5 বছরে হাজারবার নিজের কল্পনায় এঁকেছে, আজ সেটা বাস্তব। সে বুঝতে পারছিল না তার হাসা উচিত নাকি হাউ হাউ করে কাঁদা উচিত। ভেতরে ডাক্তারবাবু খুব সাবধানে সৌম্যের চোখের ওপর পেন টর্চের আলো ফেললেন। মনিটরের আঁকাবাঁকা লাইনগুলো পরীক্ষা করলেন। ঘরের মধ্যে কোনো উচ্চস্বরে কথাবার্তা নেই,
কিন্তু আবহাওয়াটা এতই টানটান যে মনে হচ্ছিল একটা সুতোয় সবার নিঃশ্বাস আটকে আছে। ডাক্তারবাবু সৌম্যের কানের কাছে মুখ নিয়ে গিয়ে শান্ত গলায় বললেন, সৌম্য, আপনি যদি আমার কথা শুনতে পান তবে চোখ খোলার চেষ্টা করুন। প্রথম কয়েক সেকেন্ড কিছুই হল না। নন্দিনী নিজের শাড়ির আঁচলটা দাঁত দিয়ে চেপে ধরল। তারপর খুব ধীরে, যেন বহু যোজন দূর থেকে কেউ বন্ধ কপাটে ধাক্কা দিচ্ছে, সৌম্যের চোখের পাতা কাঁপতে শুরু করল। তীব্র আলোয় চোখ দুটো কুঁচকে গেল সৌম্যর। দৃষ্টি ঝাপসা, চারপাশে সাদা দেওয়াল, ডাক্তার, নার্স সবাই তার কাছে অচেনা। কিন্তু ওই ঝাপসা চোখের মণি দুটো শুধু একটা নির্দিষ্ট মুখ খুঁজছিল। নন্দিনী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে খুব সন্তর্কণে পা টিপে টিপে ভেতরে ঢুকল, যেন জোরে হাঁটলে এই জাদুর মুহূর্তটা ভেঙে যাবে। তার গলা দিয়ে একটা ফিসফিসে আওয়াজ বেরোল, সৌম্য, আমি এখানে। সৌম্যর চোখ দুটো সেদিকে ঘুরল। প্রথমে একটু বিভ্রান্তি, তারপর ধীরে ধীরে চেনার একটা শান্ত আলো ফুটে উঠল চোখে। সে নন্দিনীর মুখের দিকে তাকাল, আর তারপরই তার চোখ নেমে গেল নন্দিনীর বাঁ হাতের আঙুলে। সেই ভাঙা আংটিটা। পাথর নেই, জৌলুস নেই, কিন্তু আঙুলটা আঁকড়ে বসে আছে। সৌম্যর শুকনো ফাটা ঠোঁট দুটো সামান্য নড়ল। খুব অস্পষ্ট, ভাঙা গলায় একটা মাত্র শব্দ বেরিয়ে এলো, রেখেছিস। নন্দিনী আর পারল না। বিছানার পাশে বসে পড়ে ডুকরে কেঁদে উঠল। এই একটা শব্দ প্রমাণ করে দিল সৌম্য কিচ্ছু ভোলেনি। সেই গড়িয়াহাটের মোড়, সেই খুনসুটি, সেই শেষ বিকেল, সব ওর মনের ভেতর বেঁচে আছে। ডাক্তার অরিন্দম তড়িঘড়ি বলে উঠলেন, প্লিজ, ওকে এখন কথা বলতে দেবেন না। ওর শরীর চরম দুর্বল, আমাদের খুব ধীরে এগোতে হবে। সৌম্য কথাটা শুনল ঠিকই, কিন্তু তার চোখ নন্দিনীর মুখ থেকে সরছিল না। মেয়েটার চোখের নিচে কালশিটে, গালের হাড় উঁচু হয়ে গেছে, হাতের চামড়া রুক্ষ। সৌম্য হয়তো প্রথমবার বুঝতে পারল এই 5টা বছর শুধু তার জীবন থেকে হারিয়ে যায়নি, নন্দিনীর শরীর আর মন থেকেও অনেক কিছু শুষে নিয়েছে। নন্দিনী সৌম্যের কপালে হাত রেখে ফিসফিস করে বলল, তুই শুধু সেরে ওঠ, এখন কিচ্ছু ভাবতে হবে না। সৌম্য চোখ বন্ধ করে সমস্ত শক্তি জড়ো করে উচ্চারণ করল, বাবা, মা। নন্দিনী বুঝতে পারল সে নিজের বাবা মায়ের কথা বলছে। আমি আজই গিয়ে জানাবো ওদের, তুই একটু সুস্থ হ, তারপর ডাক্তারবাবু ছুটি দিলে তুই সোজা আমাদের বাড়ি যাবি। সৌম্যের একটা আঙুল সামান্য নড়ে উঠে নন্দিনীর হাতের সেই ভাঙা আংটিটা ছুল। ওই সামান্য স্পর্শেই কোনো দীর্ঘ প্রতিশ্রুতির দরকার পড়ল না। নার্সিংহোম থেকে বেরোনোর সময় নন্দিনীর পা দুটো যেন হাওয়ায় ভাসছিল। রাতের কলকাতার ভেজা রাস্তা পেরিয়ে বাগবাজারে নিজেদের ছোট্ট স্যাঁতসেঁতে বাড়িটায় যখন নন্দিনী পৌঁছল, তখন রাত অনেক। দরজার কাছে কাদা মাখা চটি, ভেতর থেকে ডাল ফোড়নের গন্ধ আসছে। মা আরতি দেবী মেঝেতে বসে আটার লেচি পাকাচ্ছেন, আর বাবা বিমলবাবু পুরনো পাখাটার নিচে বসে নিজের কপাল টিপছেন। নাইট ডিউটির ক্লান্তি তার চোখে মুখে। নন্দিনীকে দেখেই আরতি দেবী বলে উঠলেন, এত রাত করলি, কিছু খেয়েছিস রে? নন্দিনী উত্তর দেওয়ার আগেই বিমলবাবুর ভারিক্কি গলা শোনা গেল, ওর আবার নিজের শরীরের খেয়াল থাকে নাকি? আগে পরের বাড়ি খাটুনি, তারপর ওই হাসপাতালের ডিউটি, এই শরীরটা তো লোহার নয়। বাবার গলায় রাগের চেয়ে ক্লান্তিটাই বেশি ছিল। তোর বয়স 28 পেরোল, তোর বয়সী মেয়েদের সংসার হয়ে গেছে, আর তুই এখনও একটা মৃতপ্রায় মানুষের পাশে বসে আছিস। নন্দিনী চুপ করেছিল, কিন্তু হঠাৎ তার নজর গেল মায়ের ওষুধের তাকের দিকে। প্রেসারের ওষুধের পাতাটা সম্পূর্ণ খালি। সে চমকে উঠে বলল, মা, তোমার প্রেসারের ওষুধ কোথায়? আরতি দেবী মুখ ঘুরিয়ে নিলেন। নন্দিনীর গলাটা কেঁপে উঠল, কবে থেকে ওষুধ খাচ্ছ না তুমি? আমাকে জানাওনি কেন? আরতি দেবী কাঁচুমাচু মুখে বললেন, তুই এমনিতেই এত খরচ টানছিস, ভাবলাম 2-4 দিন না খেলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। নন্দিনীর চোখ জলে ভরে গেল। কাকে বাঁচাচ্ছি আমি মা, যদি নিজের ঘরের মানুষগুলোকেই শেষ হয়ে যেতে দেখি? বিমলবাবুর মুখটা শক্ত হলেও চোখে জল চিকচিক করে উঠল। এটাই তো বোঝাতে চাই রে মা, তুই সৌম্যকে ছাড়িসনি, সেটা তোর মহানুভবতা। কিন্তু সেই জেদটা যদি আমাদের এই সংসারটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়,
তবে বড্ড ভয় লাগে রে। আমি ওই ছেলেটাকে ঘৃণা করি না, আমি শুধু আমার মেয়েটাকে হারানোর ভয় পাই। ঘরের ভেতর কেবল স্টোভের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। নন্দিনী মায়ের হাতটা শক্ত করে ধরে বাবার দিকে তাকাল। গলার স্বর শান্ত, কিন্তু বুক চিরে বেরিয়ে আসা একটা আবেগে কাঁপছে। বাবা, সৌম্যর জ্ঞান ফিরেছে। আরতি দেবীর হাত থেকে আটার থালাটা সশব্দে মেঝেতে পড়ে গেল। বিমলবাবু চমকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরের অন্ধকার গলিটায় বৃষ্টির জল জমছে। মানুষটার মেরুদণ্ড সোজা, কিন্তু কাঁধ দুটো থরথর করে কাঁপছে। অনেকক্ষণ পর না ঘুরেই তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলল? নন্দিনী বলল, ও এখনও খুব দুর্বল, তবে ও তোমাদের দেখতে চেয়েছে। বিমলবাবু ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। তার চোখে জল, কিন্তু বাবার সেই চিরাচরিত দায়িত্ববোধটা ফিরে এসেছে। কাল সকালে আগে আমি নিজে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো, কিন্তু মা, এই খবরটা আর চাপা থাকবে না। আত্মীয় স্বজনরা জানলে সবাই তাদের বিনামূল্যে উপদেশ নিয়ে এই বাড়িতেই ভিড় করবে। তুই যেন একা নিজেকে দুর্বল ভাবিস না। আমি আগে সৌম্যের সাথে কথা বলবো, তাকে জানতে হবে তার জন্য অপেক্ষা করতে গিয়ে আমার মেয়েটা আর এই সংসারটা কিভাবে তিল তিল করে জ্বলেছে। সেই রাতে ওই ছোট্ট স্যাঁতস্যাঁতে বাড়িটায় কোনো হইচই হল না, কিন্তু একটা দীর্ঘশ্বাসের সাথে নতুন করে আশার আলো এসে ঢুকল। পরদিন সকাল হতে না হতেই খবরটা বাগবাজারের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, আর বেলা একটু বাড়তেই কাকলি মাসি আর হরিশ জেঠুর মতো আত্মীয়রা সেই বাড়িতে এসে হাজির হতে শুরু করল, যেন তারা কোনো বড় আদালতের বিচারক। বাড়ির ভেতরের হাওয়া তখন থমথমে। হরিশ জেঠু গলা খাকারি দিয়ে বললেন, তা জেগেছে ভালো কথা, কিন্তু প্র্যাকটিক্যাল দিকটাও তো ভাবতে হবে। 5 বছর কোমায় থাকা একটা জ্যান্ত লাশ সংসার টানবে কি করে? ঠিক তখনই দরজার বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল। ঘরে ঢুকল নন্দিনীর খুড়তুতো বোন ঋতু আর তার বর নবারুণ। ঋতুর পরনে দামি শিফন শাড়ি, হাতে লেটেস্ট আইফোন। নবারুণের চোখে মুখে এমন একটা ভাব, যেন এই ছোটখাটো গরিব বাড়ির দুঃখ কষ্টগুলো তাদের কাছে নেহাতি একটা সস্তার নাটক। ঋতু একটা মেকি হাসির প্রলেপ মাখিয়ে বলল, বাব্বা, মিয়াকাল হয়ে গেল তো, ভাবাই যায় না। নবারুণ একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসতে বসতে বলল, দেখুন, মিরাকাল ঠিক আছে, কিন্তু বাস্তবটা বড্ড কঠিন। এত বছর পর রিহ্যাবিলিটেশন, চিকিৎসার খরচ, মেন্টাল ট্রমা, এসব তো আর হাওয়ায় উড়ে যাবে না। কাকলি মাসি এই সুযোগটাই খুঁজছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বলে উঠলেন, একদম ঠিক কথা। নন্দিনী তো নিজের যৌবনটা ওই ছেলের পায়ে ঢেলে দিল, এবার তো ছেলেটার বাড়ির লোকেদেরও কিছু প্রমাণ করা উচিত। হরিশ জেঠু সোজাসুজি হিসেবের কথা এলেন। সত্যি যদি বিয়ে করতে চায়, তবে অন্তত 50 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট দেখাক। বাড়ির মেয়ে তো আর ফেলনা নয় যে কেউ এসে এমনিই তুলে নিয়ে যাবে। ঘরের ভেতর একটা দম বন্ধ করার নীরবতা নেমে এলো। নন্দিনী এতক্ষণ মাথা নিচু করে চায়ের কাপগুলো গোছাচ্ছিল। এবার সে মুখ তুলল। খুব শান্ত গলায় সে জিজ্ঞেস করল, জেঠু, আমি কি আপনার বাড়ির মেয়ে, নাকি বাজারের কোনো বিক্রি করার মতো জমি? হরিশ জেঠুর মুখটা অপমানে কালো হয়ে গেল। বড়দের মুখের ওপর কথা বলতে শিখেছিস? আমরা তোর ভালোর জন্যেই তো বলছি। ঋতু একটু তাচ্ছিল্যের হাসি হেসে নন্দিনীর হাতের সেই বিবর্ণ আংটিটার দিকে তাকালো। এখনও ওই সস্তার লোহাটা আঙুলে জড়িয়ে বসে আছিস দিদি? মেয়েদের কাঁচ বা লোহা নয়, সোনা চেনা উচিত। এসব সস্তার জিনিস খুব তাড়াতাড়ি ভাঙে। নন্দিনী নিজের আংটিটা বাঁ হাত দিয়ে ঢেকে রাখল। তার গলায় কোনো কাঁপুনি ছিল না। সে ঋতুর চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, সস্তার জিনিস ভাঙে ঠিকই রে ঋতু, কিন্তু সব খাঁটি সোনাতেও শান্তি থাকে না। অনেক দামি জিনিসের ভেতরেও কোনো আপনজন লুকিয়ে থাকে না। নবারুণ একটা তাচ্ছিল্যের হাসি হাসল। শুধু পুরনো স্মৃতির ওপর ভিত্তি করে জীবন চলে না নন্দিনী। আমার চেনাশোনা একটা ভালো ছেলে আছে, নিজের ফ্ল্যাট, আইটি কোম্পানিতে চাকরি। চাইলে জীবনটা নতুন করে শুরু করতে পারো। নন্দিনী স্থির দৃষ্টিতে তার দিকে তাকাল। আমার জীবনটা কোথাও থেমেছিল না নবারুণ। খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে ঠিকই, কিন্তু যে জীবনটা লড়তে জানে তাকে ফালতু ভেব না। কাকলি মাসি এবার রীতিমতো জ্বলে উঠলেন। দেখলি তো বিমল, 5 বছর ওই হাসপাতালে পড়ে থেকে মেয়ে মুখে মুখে তর্ক করতে শিখে গেছে।
বিমলবাবু এতক্ষণ চুপচাপ জানালার দিকে তাকিয়েছিলেন। তিনি এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। সবাই ভাবল এই বুঝি মেয়ের ওপর রাগ আছড়ে পড়বে। কিন্তু বিমলবাবু ঘরের প্রতিটি মানুষের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার মেয়ে তর্ক করছে না কাকলি, ও নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করছে। কাকলি মাসি অবাক হয়ে বললেন, বিমল, তুইও? বিমলবাবুর গলাটা আরও গম্ভীর হল। আমিও অনেক রাগের মাথায় মেয়েকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আজ আমার এই ঘরের ভেতর দাঁড়িয়ে কেউ আমার মেয়েকে টাকার দাড়িপাল্লায় মাপতে পারবে না। সৌম্য ভিখিরি হোক বা কুটিপতি, সে নিজের পায়ে দাঁড়াতে পারুক বা না পারুক সেটা অনেক পরের কথা। আগে এটা মাথায় ঢুকিয়ে নাও, নন্দিনী কোনো দান খয়রাতের জিনিস নয়। ঠিক সেই মুহূর্তে বাগবাজারের ওই সরু গলির শান্ত পরিবেশটা যেন এক লোহমায় বদলে গেল। বাইরে পরপর বেশ কয়েকটা ভারী গাড়ির ইঞ্জিন থামার আওয়াজ পাওয়া গেল। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা হৈ হৈ করে ছুটে এলো। ঋতু ভুরু কুচকে বলল, কার এলো রে বাবা? কারোর কাছে উত্তর ছিল না, কিন্তু নন্দিনীর বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন অজানা একটা আশঙ্কায় কেঁপে উঠল। জানলা দিয়ে উকি মারতেই দেখা গেল সাধারণ স্কুটার বা সাইকেলের জায়গায় পরপর কয়েকটা চকচকে কালো স্করপিও আর একটা সাদা সেডান গাড়ি দাঁড়িয়ে পড়েছে ওই কাদা ভরা গলিতে। পাশের বাড়ির ছাদ থেকে মিতালি কাকিমা গলা ফাটিয়ে জিজ্ঞেস করছেন, ও বিমলদা, তোমাদের বাড়ি কে এলো গো? ঘরের ভেতরের আত্মীয়দের মুখেও একটা অস্বস্তির ছায়া। হরিশ জেঠু চেয়ারটায় আরেকটু টানটান হয়ে বসলেন, কিন্তু তার বাঁ পাটা সমানে নেড়ে চলেছেন। ঋতু তড়িঘড়ি নিজের ফোনটা বের করে ভিডিও করার জন্য প্রস্তুত হল, যেন কোনো সিনেমা শুরু হতে চলেছে। নবারুণের মুখে বিরক্তি, তার আভিজাত্যের অহংকারে যেন এই পাড়ার নোংরা গলিতে এত বড় গাড়ির আগমন একটা ধাক্কা দিয়েছে। দরজায় একটা হালকা টোকা পড়ল। বিমলবাবু গিয়ে দরজাটা খুললেন। সামনে দাঁড়িয়ে এক তরুণী, বয়স ৩০-এর কাছাকাছি, পরনে একটা অফ হোয়াইট রঙের অত্যন্ত মার্জিত শাড়ি। তার পেছনে দুজন স্যুটেড বুটেড লোক কয়েকটা ফাইল হাতে দাঁড়িয়ে। তরুণীর চোখে মুখে কোনো অহংকার নেই, তবে তার দাঁড়ানোর ভঙ্গিতে একটা অদ্ভুত আভিজাত্য স্পষ্ট, যা বুঝিয়ে দিচ্ছিল সে কোনো সাধারণ খবর নিয়ে এই বাড়িতে পা রাখেনি। হাত জোর করে সে বলল, নমস্কার, আমি অদিতি সেনগুপ্ত। ঘরের সবাই একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। সেনগুপ্ত পদবিটা নন্দিনীর কাছে সম্পূর্ণ অচেনা। তার কাছে সৌম্য মানে শুধুই সৌম্য। গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে যে ছেলেটা তার সাথে ফুচকা খেত, বৃষ্টির বিকেলে গঙ্গার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, সেই ছেলেটা। অদিতি সোজা নন্দিনীর দিকে তাকাল। আপনিই নন্দিনী তো? নন্দিনী খুব সন্তর্পণে মাথা নাড়ল। অদিতি ঘরের ভেতর পা রেখে সবাইকে উদ্দেশ্য করে বলল, প্রথমেই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাকুলি মাসি সুযোগ পেয়ে বলে উঠলেন, ক্ষমা কিসের? আর আপনি কে বাপু? অদিতি খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি সৌম্যর নিজের দিদি, আর আপনারা যাকে এতক্ষণ একটা অক্ষম লাচার রোগী বলে ভাবছিলেন, সে আসলে সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজ আর গ্লোবাল হেলথকেয়ার গ্রুপের একমাত্র লিগ্যাল উত্তরাধিকারী। ঘরের ভেতর যেন বাজ পড়ল। নবারুণের মুখের চেহারা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে বলল, কোন সেনগুপ্ত গ্রুপ? ওই যারা ফার্মাসিউটিক্যালস আর চেন হাসপাতালের মালিক? অদিতি এক পলক তার দিকে তাকাল। হ্যাঁ, ঠিক যেই গ্রুপের একটা সাবসিডিয়ারি কোম্পানিতে আপনি মিডল ম্যানেজমেন্টে চাকরি করেন, মিস্টার নবারুণ। নবারুণের ঘাড়টা যেন শক্ত হয়ে গেল। ঋতু একবার বরের দিকে আরেকবার অদিতির দিকে তাকিয়ে ঢোক গিলল। এটা কি কোনো মশকরা হচ্ছে? অদিতি সোজা ঋতুর চোখের দিকে তাকিয়ে বলল, মশকরা তো এতক্ষণেই ঘরের ভেতর নন্দিনীর আত্মসম্মান নিয়ে হচ্ছিল। কেউ আর টু শব্দতেকো করল না। নন্দিনী যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরে কোনো আনন্দ বা উচ্ছ্বাস নেই, শুধু একটা তীব্র বিভ্রান্তি কাজ করছে। সৌম্য যদি এতই বড়লোক হবে, তাহলে সে কেন সত্যি কথাটা লুকিয়েছিল? যদি তার এতই ক্ষমতা ছিল, তবে এই 5টা বছর ধরে সামান্য হাসপাতালের বিল মেটাতে গিয়ে কেন নন্দিনীকে হাড়ভাঙা খাটুনি খাটতে হল? অদিতি যেন তার চোখের ভাষা পড়তে পারল। সে নরম গলায় বলল, সৌম্য তোমাকে সত্যিটা বলতে চেয়েছিল নন্দিনী। অ্যাক্সিডেন্টের দিন সকালে ও একটা চিঠি লিখেছিল, কিন্তু সেটা আর তোমার কাছে পৌঁছায়নি।
অদিতির ইশারায় পেছনের লোকটা টেবিলে 3টে ফাইল রাখল। প্রথম ফাইলটা দেখিয়ে অদিতি বলল, এখানে আপনাদের হাসপাতালের সমস্ত বকেয়া বিল আর ধার দেনার হিসেব মেটানোর ডিটেলস আছে। এটাকে দয়া ভাববেন না, এটা আমাদের পরিবারের একটা ফেলে রাখা দায়িত্ব। দ্বিতীয় ফাইলটা দেখিয়ে এসে বলল, এটা নন্দিনী কেয়ার ট্রাস্টের কাগজপত্র। যেসব পরিবার দিনের পর দিন রোগীদের সেবা করতে গিয়ে সর্বশান্ত হয়ে যায়, তাদের পাশে দাঁড়াবে এই ট্রাস্ট। আর এর নাম রাখা হয়েছে তোমার ত্যাগের সম্মানে। এরপর অদিতি একটা পুরনো হলদেটান হয়ে যাওয়া খাম নন্দিনীর দিকে বাড়িয়ে দিল। নন্দিনী কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিল। খুলতে পারল না। তার মনটা যেন হুড়মুড় করে সেই পুরনো দিনগুলোতে ফিরে গেল, যখন সৌম্যতি সে শুধু একটা সাধারণ ছেলে ভেবেই ভালোবেসেছিল। হরিশ জেঠু এতক্ষণে ঢোক গিলে আমতা আমতা করে বললেন, তাহলে ওই ৫০ লাখের বিষয়টা? বিমলবাবু একটা ধমক দিয়ে উঠলেন, জেঠামশাই, এখনও আপনার হিসেব কষা শেষ হল না? অদিতি হাসল। সৌম্যর এই পুরনো চিঠিতে স্পষ্ট লেখা আছে, নন্দিনীর সম্মানের চেয়ে দামি উপহার আর কিছুই হতে পারে না। বাইরে তখন আবারও একটা শোরগোল। এবার আর সাধারণ গাড়ির আওয়াজ নয়, একটা ভারী অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে ঠিক দরজার মুখে। দরজা খুলতেই প্রথমে নামলেন ডাক্তার অরিন্দম। তারপর দুজন ওয়ার্ডবয় খুব সাবধানে একটা হুইলচেয়ার নামাল। জানলা দিয়ে দৃশ্যটা দেখেই নন্দিনীর হাতের পুরনো চিঠিটা কেঁপে উঠল। সৌম্য এসেছে। পরনে একটা সাদা পাঞ্জাবি আর গায়ে জড়ানো একটা গাঢ় নীল শাল। মুখটা কাগজের মতো সাদা, শরীর ভেঙে গেছে, চোখের নিচে গভীর কালি, কিন্তু সেই চোখ দুটো আজ খোলা। তাকে দেখে মনে হচ্ছিল না কোনো রাজা তার রাজত্বে ফিরেছে। সে নেহাতি একজন সাধারণ মানুষ, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সবচেয়ে আগে সেই বাড়িটার দরজায় এসে দাঁড়িয়েছে, যেখানকার একটা মেয়ে তার জন্য ৫ বছর ধরে বুকের ভেতর একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। নন্দিনী ১ পা এগিয়ে দরজার দিকে গেল, কিন্তু তারপর আর এগোতে পারল না। আজ সকাল পর্যন্ত ছেলেটা ছিল শুধুই তার সৌম্য, কিন্তু এখন এই গাড়ি, কোম্পানির নাম, সম্পদের পাহাড় যেন তাদের মাঝখানে একটা অদৃশ্য কাছের দেওয়াল তুলে দিয়েছে। হুইলচেয়ারটা ঘরের মাঝখানে এনে দাঁড় করানো হলো। সৌম্য নন্দিনীকে দেখেই একটা ম্লান হাসার চেষ্টা করল। খুব দুর্বল গলায় সে বলল, সেনগুপ্ত নামটা শুনে ভয় পাস না। আমি এখনও ওই গড়িয়াহাটের মোড়ের সেই ছেলেটাই আছি, যে তোকে ওই সস্তার আংটিটা পরিয়েছিল। ঘরের সব মানুষের মুখে কুলুপ। নন্দিনীর চোখ দিয়ে অঝরে জল নামল। সে ছুটে গিয়ে সৌম্যের হুইলচেয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে যাচ্ছিল, কিন্তু সৌম্য অনেক কষ্টে নিজের ডান হাতটা তুলে তাকে আটকাল। না, তুই গত ৫ বছর ধরে অনেক মাথা নিচু করেছিস, আজ আর না। অদিতি হুইলচেয়ারটা আরেকটু ভেতরে টেনে আনল। ডাক্তার অরিন্দম বললেন, খুব বেশিক্ষণ কিন্তু নয়, ওর রেস্ট দরকার। সৌম্য ঘাড় নাড়ল। তার চোখ এবার সোজা গিয়ে পড়ল বিমলবাবু আর আরতি দেবীর ওপর। আরতি দেবী কাঁদতে কাঁদতে হাতজোড় করতে যাচ্ছিলেন। সৌম্য চোখের ইশারায় বারণ করল। তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে থেমে থেমে বলল, কাকু, আমি আপনার মেয়ের হাত চাইতে এসেছি। বিমলবাবুর মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল। চোখের কোণে রাগ, আক্ষেপ আর একজন বাবার অসহায়ত্ব যেন একসঙ্গে ভিড় করে এলো। তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন, তুমি জানো আমার মেয়েটা গত ৫টা বছর কি অমানুষিক কষ্ট সহ্য করেছে? সৌম্য চোখ নামিয়ে নিল। পুরোটা জানি না, হয়তো কোনোদিন বুঝতেও পারব না, কিন্তু যেটুকু জেনেছি তারপর আমি আর এই ঋণ নিয়ে বাঁচতে পারব না। বিমলবাবুর গলাটা এবার ফেটে পড়ল। ও দিনমজুরি করেছে, নিজের খিদে চেপে রেখে তোমার ওষুধের বিল মিটিয়েছে। ওর মায়ের প্রেশারের ওষুধ বন্ধ হয়ে গিয়েছিল। চারপাশের লোক ওকে পাগল বলেছে, হাসাহাসি করেছে, আর তুমি তখন আরাম করে ঘুমিয়েছিলে। ঘরের আবহাওয়া একদম থমথমে। নবারুণ আর ঋতু মাথা নিচু করে দাঁড়িয়ে। সৌম্য আত্মপ্রক্ষ সমর্থন করার কোনো চেষ্টাই করল না। সে খুব ধীর গলায় বলল, আপনি ঠিকই বলেছেন কাকু, আমি ঘুমিয়েছিলাম, আমার উপায় ছিল না, কিন্তু কষ্টটা তো আপনার মেয়েই পেয়েছে। তাই আমি এখানে আমার সম্পত্তির অহংকার দেখাতে আসিনি। আমি শুধু এটা বলতে এসেছি, যদি আপনি অনুমতি দেন তবে ওর জীবনের প্রতিটা সকাল
এবার সম্মান দিয়ে শুরু হবে। নন্দিনী ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, সৌম্য, আমার এসব কিচ্ছু চাই না। সৌম্যের চোখের কোণটাও চিকচিক করে উঠল। আমি জানি রে, আর জানিস বলেই তো তুই এত কিছুর যোগ্য। যে মেয়েটা কোনোদিন কিছু চায়নি, সে নিজের ভেতর সবচেয়ে দামি জিনিসটা বাছিয়ে রেখেছে, নিজের মন। কাকুলি মাসি মুখ খোলার চেষ্টা করেও বিমলবাবুর রক্তচক্ষু দেখে চুপ করে গেলেন। নবারুণ এখন নিজের চাকরির ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে। সৌম্য খুব কষ্টে তার কাঁপা হাতটা নন্দিনীর দিকে বাড়িয়ে দিল। আমি এখনও সুস্থ নই নন্দিনী, হয়তো আমাকে আবার নতুন করে হাঁটা শিখতে হবে, হয়তো পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে, কিন্তু তুই যদি আজ এই হাতটা ধরিস, কথা দিচ্ছি তোকে আর একা কোনো বোঝা টানতে হবে না। নন্দিনী দুহাত দিয়ে সৌম্যর হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। আমি কোনোদিন তোর নামের প্রেমে পড়িনি সৌম্য, আর তোর এই টাকার পাহাড় দেখেও আমি পিছিয়ে যাব না। শুধু একটা কথা মনে রাখিস, আমাকে তোর প্রাসাদের রানী বানাস না, আমাকে শুধু নিজের মানুষ করে রাখিস। সৌম্যর চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিমলবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে সৌম্যের মাথায় হাত রাখলেন। আমার মেয়ের চোখে যখনও আজও তোমার জন্য ভরসা আছে, তখন আমি আটকানোর কে? কিন্তু মনে রেখো ছেলে, ওর এই নীরবতাটাকে যেন কোনোদিন ওর দুর্বলতা ভেবে বসো না। বাইরে তখন অঝরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ঘরের ভেতর আজ সত্যি একটা স্নিগ্ধ শান্তি নেমে এলো। ঘরের ভেতর সদ্য নেমে আসা শান্তিটা পুরোপুরি থিতু হতে না হতেই জীবন যেন আবার একটা নতুন বাঁক নিল। ডাক্তার অরিন্দমের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার কপালে ভাঁজ পড়ল। তিনি ঘরের এক কোণে গিয়ে নিচু গলায় কথা বলতে লাগলেন। নন্দিনী তার চোখে মুখে ফুটে ওঠা দুশ্চিন্তার ছায়াটা ঠিকই ধরতে পারল। কলটা শেষ হতেই সৌম্য খুব দুর্বল গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে ডাক্তারবাবু? ডাক্তার অরিন্দম একটু ইতস্তত করে বললেন, আমাদের রিহাব সেন্টারে একটা সমস্যা হয়েছে। একই ব্যাচের একটা বিশেষ ওষুধ খেয়ে কয়েকজন রোগীর অবস্থা খুব খারাপ। কারণটা এখনও স্পষ্ট নয়, কিন্তু বাইরে মিডিয়া আর রোগীদের বাড়ির লোক জড়ো হয়ে গেছে। নন্দিনীর বুকের ভেতরটা ধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে সৌম্যর দিকে তাকিয়ে বলল, না, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এইমাত্র চোখ খুলেছ, তোমার শরীর এসব ধকল নিতে পারবে না। অদ্বিতীয় গম্ভীর গলায় বলল, সৌম্য, আমি টিম পাঠিয়ে দিচ্ছি, মেডিকেল অডিট আর লিগ্যাল টিম সব সামলে নেবে। সৌম্য কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার শ্বাস প্রশ্বাস এখনও স্বাভাবিক নয়, কিন্তু চোখের দৃষ্টিতে একটা তীব্র অস্থিরতা। ওখানে যে মানুষগুলো বসে আছে তারা শুধু রোগীর আত্মীয় নয় অদিতি, ওরা হলো সেই মানুষ যারা প্রতিটা দরজায় গিয়ে শুধু একটাই জবাব খোঁজে, তাদের প্রিয়জনের শ্বাসটুকু ফিরবে কিনা। গত 5টা বছর ধরে নন্দিনী ঠিক এই কাজটাই করে এসেছে। নন্দিনীর চোখে জল ভরে উঠল। আমার জন্য তোমাকে এসব করতে হবে না সৌম্য। সৌম্য ম্লান হাসল। তোর জন্যই তো বুঝতে শিখেছি রে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষটা শুধু একটা রোগী নয়, সে কারো পুরো পৃথিবী। ডাক্তার অরিন্দম কড়া গলায় বললেন, আপনি যদি সত্যিই সাহায্য করতে চান, তবে আমার শর্ত মানতে হবে। আপনি কোনো ভিড়ের সামনে যাবেন না, কোনো কথা বলবেন না, পেছনের দিকের একটা ছোট ঘরে বসে শুধু 10 মিনিটের জন্য রেকর্ডগুলো চেক করবেন, তারপর সোজা ফিরে আসবেন। সৌম্য মাথা নাড়ল। কিছুক্ষণ পর একটা মেডিকেল ভ্যান তাদের রিহ্যাব সেন্টারের পেছনের গেট দিয়ে ভেতরে নিয়ে গেল। বাইরে তখন তুমুল উত্তেজনা, কেউ কাঁদছে, কেউ ফোনে খবর দিচ্ছে, কেউ বা স্টাফদের কলার চেপে ধরছে। ওই মুখগুলোর দিকে তাকিয়ে নন্দিনীর নিজের গত কয়েকটা বছরের কথা মনে পড়ে গেল। ওই একই ভয়, একই অপেক্ষা, একই অসহায়তা। সৌম্যকে সোজা একটা ছোট অফিসে নিয়ে যাওয়া হলো। ডাক্তার অরিন্দম রোগীদের ফাইলগুলো টেবিলে রাখলেন। সৌম্য বেশিক্ষণ বসে থাকতে পারছিল না, কিন্তু তার তীক্ষ্ণ নজর কাগজগুলোর ওপর দিয়ে দ্রুত ছুটে চলল। হঠাৎ সে একটা ফাইলের ওপর আঙুল রেখে থামল। এই ব্যাচটা মেন ওয়্যারহাউস থেকে আসেনি, এখানে ডিস্ট্রিবিউটারের নামটা বদলানো আছে। অদিতি সঙ্গে সঙ্গে স্টাফদের দিকে ঘুরে দাঁড়াল। এটা ভেরিফাই কে করেছিল? ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়াল নবারুণ। তার মুখটা ভয়ে ফ্যাকাশে, কারণ কাগজগুলোতে তার ডিপার্টমেন্টেরই অ্যাপ্রুভেল সিল মারা ছিল। সে আমতা আমতা করে বলল, আমি নিজে চেক করিনি, ডকুমেন্টস ঠিকঠাক লাগছিল বলে সই করে এগিয়ে দিয়েছিলাম। সৌম্য খুব শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা গলায় বলল, মাঝে মাঝে অবহেলা চুরির চেয়েও মারাত্মক হয় নবারুণ। চোর শুধু টাকা নিয়ে যায়,
কিন্তু একজন দায়িত্বজ্ঞানহীন মানুষের ভরসা খুন করে। অডিট টিম দ্রুত খোঁজ নিয়ে জানালো মাঝপথে একজন লোকাল সাপ্লায়ার ওষুধের সোর্স বদলে দিয়েছিল। ওপরের কাগজপত্রে সব ঠিক থাকলেও ট্রান্সপোর্ট এন্ট্রি আর ব্যাচ কোড মিলছিল না। ডাক্তার অরিন্দম সঙ্গে সঙ্গে ওই ওষুধগুলো বাজেয়াপ্ত করে নিরাপদ স্টক থেকে চিকিৎসা শুরু করালেন। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করল। অদিতি বাইরে গিয়ে মিডিয়া আর পরিবারের লোকদের সাথে কথা বলল। সৌম্য ওই ছোট ঘরটাতেই বসে রইল। ক্লান্তি তার সারা শরীরে যেন পাথর হয়ে চেপে বসেছে। নন্দিনী পরম মমতায় সৌম্যর গায়ের শালটা ঠিক করে দিয়ে বলল, এবার চলো, তোমার যতটুকু করার ছিল তুমি করেছ। সৌম্য বাইরের করিডরের দিকে তাকিয়ে বলল, না রে, এটা তো সবে শুরু। নন্দিনী কেয়ার ট্রাস্টে ওই মানুষগুলোর জন্য আলাদা ঘর তৈরি হবে যারা রাতের পর রাত করিডরে ঠান্ডা মেঝেতে কাটায়। তাদের জন্য গরম খাবার থাকবে, বিশ্রামের জায়গা থাকবে, সঠিক পরামর্শ থাকবে। হাসপাতালের ওই লোহার চেয়ারগুলোতে বসে আর কাউকে একা একা কাঁদতে হবে না। নন্দিনীর চোখ দুটো জলে চিকচিক করে উঠল। তার মনে হল গত 5 বছরের জমানো যন্ত্রণাটা আজ প্রথমবারের জন্য অন্য কারোর মাথার ওপর ছাদ হয়ে দাঁড়াচ্ছে। সে ফিসফিস করে বলল, তাহলে ওটার আমার নামে ট্রাস্ট থাকবে না সৌম্য। ওটা ওদের সবার আশ্রয় হয়ে উঠবে, যারা নীরবে অপেক্ষা করে। সৌম্য চোখ বন্ধ করে একটা ক্লান্ত হাসল। এটাই আমার নতুন জীবনের প্রথম দায়িত্ব। পরদিন কলকাতার প্রায় সবকটা খবরের কাগজের প্রথম পাতায় খবরটা ছড়িয়ে পড়ল। বাগবাজারের গরিব মেয়ের রাজকপাল, 5 বছরের অপেক্ষার পর কোটিপতি স্বামী লাভ। হেডলাইনগুলো ছিল চোখ ধাঁধানো। গলির মোড়ে দাঁড়ানো বড় বড় গাড়ির ছবি, বাগবাজারের সেই স্যাঁতস্যাঁতে বাড়িটার ছবি, আর তার মাঝে নন্দিনীর একটা আবছা মুখ। কিন্তু এই খবরগুলো পড়ে নন্দিনীর মুখে কোনো আনন্দ ফুটল না। সে নার্সিংহোমের সেই চেনা কেবিনের বাইরে চুপচাপ বসেছিল, হাতে এক ভাঁড় চা, যা অনেকক্ষণ আগেই জুড়িয়ে জল হয়ে গেছে। অদিতি এসে তার পাশে বসল। খুব সাবধানে জিজ্ঞেস করল, তুমি কি কাগজগুলো দেখে মন খারাপ করছো? নন্দিনী ভাঁড়টা পাশে নামিয়ে রেখে বলল, সবাই বলছে আমি নাকি খুব ভাগ্যবতী। হয়তো তারা ভুল বলছে না। সৌম্য ফিরে এসেছে, এর চেয়ে বড় আশীর্বাদ আমার জীবনে আর কিছু হতে পারে না। কিন্তু শুধু সৌম্য বড়লোক বলে আমাকে ভাগ্যবতী বলাটা বড্ড অদ্ভুত লাগে। অদিতি চুপ করে রইল। নন্দিনী জানলার বাইরের আকাশটার দিকে তাকিয়ে বলল, আমার বাড়ির সামনে দামি গাড়ি এসে দাঁড়িয়েছে, এটা আমার ভাগ্য নয় অদিতি। আমার ভাগ্য হল এত বছর পরেও ও আমাকে চিনতে পেরেছে। আর তার চেয়েও বড় ভাগ্য হল এই কঠিন সময়গুলো আমার মনটাকে পাথর করে দিতে পারেনি। অদিতির মাথাটা লজ্জায় নিচু হয়ে গেল। কিছুক্ষণ পর অদিতি নিজের ব্যাগ থেকে একটা পাতলা ফাইল বের করে নন্দিনীর দিকে এগিয়ে দিল। আমাকে তোমার কাছে আরও একটা ক্ষমা চাইতে হবে নন্দিনী। নন্দিনী অবাক হয়ে তাকাল। অদিতি ধরা গলায় বলল, সৌম্য যখন কোমায় ছিল, আমাদের পরিবারের অনেকেই তোমাকে বিশ্বাস করত না। তাদের মনে হতো তুমি হয়তো কোনোদিন সুযোগ বুঝে টাকার দাবি করবে বা ওর নামটা ব্যবহার করে নিজের আখের গুছিয়ে নেবে। আমি লোক লাগিয়ে তোমার খোঁজ খবর নিতাম। নন্দিনীর মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল, কিন্তু সে কিচ্ছু বলল না। অদিতি বলতে লাগল, কিন্তু প্রতিটা রিপোর্ট আমাকে একটু একটু করে ছোট করে দিচ্ছিল। রিপোর্টে লেখা থাকত, নন্দিনী হাসপাতালের বিল মেটানোর জন্য নিজের শাড়ি বিক্রি করে দিয়েছে। নন্দিনী বাস ভাড়া বাঁচানোর জন্য রাতে হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরেছে। নন্দিনী বেনামি অনুদানের খাম ফিরিয়ে দিয়েছে। রোগীর জন্য ফল কিনে নিজে শুধু চা খেয়ে রাত কাটিয়েছে। অদিতি থামল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম নন্দিনী, কিন্তু আসলে পরীক্ষাটা আমারই হচ্ছিল। আমরা টাকাকে আমাদের ঢাল ভেবেছিলাম, আর তুমি ভালোবাসাটাকে তোমার দায়িত্ব ভেবেছিলে। 2 নারীর মাঝখানে একটা গভীর নীরবতা নেমে এলো। সেই নীরবতায় কোনো আক্রোশ ছিল না, ছিল কয়েক বছরের জমানো দূরত্ব গলে জল হয়ে যাওয়ার শব্দ। নন্দিনী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার তোমার ওপর রেগে থাকা উচিত অদিতি। হয়তো একটু রাগ হচ্ছেও, কিন্তু তুমি যদি সত্যিই কিছু বদলাতে চাও, তবে আমার কথা ভেবো না। ওই মেয়েগুলোর কথা ভাবো, যারা রোজ হাসপাতালের করিডরে রাত কাটায়। ওই বৃদ্ধ বাবাগুলোর কথা ভাবো,
যারা প্রেসক্রিপশনের ইংরেজি ওষুধগুলোর নাম পড়তে পারে না, কিন্তু পকেটের খুচরো পয়সাগুলো হাতড়ে মরে। ওই বাচ্চাগুলোর কথা ভাবো, যারা হাসপাতালের ওয়েটিং রুমের চেয়ারে শুয়ে শুয়েই বড় হয়ে যায়। অদিতি আস্তে করে জিজ্ঞেস করল, তুমি কি চাও? ট্রাস্টের কাজ কিভাবে শুরু হোক? নন্দিনীর গলাটা এবার খুব দৃঢ় শোনাল। সবচেয়ে আগে কেয়ারগিভারদের জন্য একটা পরিষ্কার জায়গা তৈরি করো, যেখানে তারা স্নান করতে পারবে, 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমাতে পারবে, আর অন্তত একবেলা গরম ভাত খেতে পারবে। তারপর এমন একটা ডেস্ক করো যেখানে কেউ তাদের বুঝিয়ে দেবে সরকারি ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, কোন ওষুধটা জরুরি আর কোনটা নয়। আর সবচেয়ে বড় কথা, কোনো গরিব মানুষ যেন সাহায্য নেওয়ার সময় এটা অনুভব না করে যে তার আত্মসম্মানটা বিক্রি হয়ে যাচ্ছে। কেবিনের ভেতর থেকে সৌম্যের দুর্বল গলা ভেসে এলো, ঠিক তাই হবে। নন্দিনী তড়িঘড়ি উঠে দাঁড়াল। সৌম্য একটা তৃপ্তির হাসি হেসে বলল, তুই আমাকে জীবনে ফিরতে শিখিয়েছিস নন্দিনী, এবার তুই বাকিদের ভেঙে পড়ার হাত থেকে বাঁচাবি। অদিতি প্রথমবারের মতো নন্দিনীকে শুধু তার ভাইয়ের প্রেমিকা হিসেবে নয়, এমন একজন নারী হিসেবে দেখল যার ব্যক্তিগত যন্ত্রণা থেকে একটা মহৎ স্বপ্নের জন্ম হতে পারে। কয়েক সপ্তাহ পর সৌমের শরীর এখনও পুরোপুরি সেরে ওঠেনি। নিজের পায়ে দাঁড়াতে না পারলেও সে এখন অন্যের সাহায্য নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে পারে। সেনগুপ্ত পরিবারের তরফ থেকে বিশাল কোনো 5 তারা হোটেলে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও নন্দিনী তা বিনীতভাবে ফিরিয়ে দিয়েছিল। সে বলেছিল, আমাদের গল্পটা কোনো আড়ম্বর বা কোলাহলে নয়, বরং একটা স্নিগ্ধ আশীর্বাদের মধ্যে দিয়ে পূর্ণতা পাওয়া উচিত। তাই এক শুভ সকালে গঙ্গার ঘাটে খুব ছিমছামভাবে বিয়ের আয়োজন করা হল। ঘাটের সিঁড়িগুলো গাঁদা ফুল দিয়ে সাজানো। আরতি দেবী তার সবচেয়ে পুরনো কিন্তু পরিপাটি একটা শাড়ি পরে এসেছেন। বিমলবাবু একপাশে চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু বারবার তার চশমার কাঁচ খোলা হয়ে আসছিল। সৌম্য হুইল চেয়ারে বসা, কিন্তু আজ তার চোখে মুখে অসুস্থতার বদলে এক অদ্ভুত প্রশান্তি। পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করতেই নন্দিনী নিচু হয়ে সৌমের গায়ের শালটা ঠিক করে দিল। সৌম্য ফিসঠিস করে বলল, আগে তুই আমাকে অন্ধকারের মধ্যে আঁকড়ে ধরেছিলি, আজ তুই আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছিস। নন্দিনী হাসল। তার বাঁ হাতের কবজিতে দামি সোনার চুড়ির পাশে আজও জলজল করছে সেই সস্তার লোহার আংটিটা। সৌম্য সেটা বদলাতে দেয়নি, কারণ সে জানে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন দিয়েও এই সামান্য লোহাটুকুর ঋণ শোধ করা যাবে না। বিয়ের কাজ শেষ হতেই বিমলবাবু এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। আমি তোকে আটকাতে চেয়েছিলাম রে মা, কারণ আমি ভয় পেতাম, কিন্তু আজ বুঝলাম তোর ওই অপেক্ষাটা কোনো বোকামি ছিল না। তুই ভালোবাসাকে কোনোদিন বোঝা ভাবিসনি, তুই ওটাকে নিজের ব্রত বানিয়ে নিয়েছিলি। গঙ্গার জল আপন ছন্দে বয়ে চলল। সকালের রোদে সেই পুরনো আংটিটা যেন নতুন করে ঝলমল করে উঠল।